শ্রী চরণেষু ছোটদা, আশা করি তোমরা ভালো আছো। আমরাও এখানে সবাই ঠিকই আছি, কিন্তু জেঠিমার শরীরটা খুব একটা ভালো নেই। আজ ৫-৬ দিন ধরে খুব জ্বর, একবারের জন্য হলেও জ্বর নামছেই না। গ্রামের কবিরাজ মশাই, পাশের গ্রামের বেদ ডাক্তার সবাই এসে দেখে গেছেন, কারোর ওষুধেই কোনো কাজ হচ্ছে না। জানোই তো সব, বাবা কাকামশাই কেউই তোমাকে জানাতে চাইছে না কিছু। ওরা তো জেঠিমাকে সদর হাসপাতালে ভর্তি করার কথাও ভাবছে। আমি কাউকে না জানিয়েই তোমাকে চিঠিখানা লিখছি। তুমি এ কথা কাউকে বলো না কিন্তু। শুধু শুধু ব্যাপারখানা নিয়ে বাড়িতে অশান্তি হবে। জিজ্ঞেস করলে বলো তোমার বন্ধু অসিত তোমাকে জানিয়েছে। ছোটদা, জেঠিমা ঠিক করে কিছু খেতেও পারছে না, তাই শরীরটাও দুর্বল হয়ে গেছে খুব। তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে এসো। জ্বরের ঘোরে তোমার কথা বলছে বারবার। দেরি করো না কিন্তু। ভালো থেকো, আমার প্রণাম নিও। ইতি রমা। দিব্যেন্দু সরকার কলকাতার এক বেসরকারি কোম্পানিতে উচ্চ পদে চাকরি করেন। পেশায় ইঞ্জিনিয়ার। পড়াশোনার কারণে বহু বছর আগেই বাড়ি ছেড়েছিলেন। এখন কলকাতার বালিগঞ্জে থাকেন, শ্বশুর বাড়িতেই। বড়লোকের একমাত্র মেয়েকে বিয়ে করেছিলেন। শ্বশুরের টাকায় বিলেতে গিয়ে পড়াশোনাও করেছিলেন। দিব্যেন্দু ছোট থেকেই মেধাবী ছিলেন। পড়াশোনার প্রতি তার একটা বিশেষ আগ্রহও ছিল। জীবনে বড় হব, প্রতিষ্ঠিত হব, এরকমই এক প্রবল ইচ্ছাও ছিল তার বরাবরই। যদিও বাড়ির অবস্থাও যে খুব খারাপ ছিল তা নয়, কিন্তু শ্বশুর মশাইয়ের মতন অতটাও তো ছিল না। প্রথমে সে চেষ্টা করেছিল স্কলারশিপের জন্য, কিন্তু ব্যর্থ হয়। বাবার সামর্থ্য অতটা ছিল না যে তাকে সে বলবে। তাই বিলেতে পড়তে যাওয়ার ভালো সুযোগ, বা বলতে পারেন জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লোভনীয় সুযোগ সে হাতছাড়া করতে চায়নি। আর তাই ধনী শ্বশুরের একমাত্র বখাটে মেয়েকে বিয়ে করতে বাধ্য বলবো না, সব জেনে বুঝেই সে বিয়ে করেছিল। বর্তমানে তাদের একটি পুত্র সন্তানও আছে, তবে দাম্পত্য জীবনের শান্তি কতটা আছে সেটা জানি না। একজন তো ক্লাব, পার্টি, বন্ধু বান্ধবদের সাথে ঘোরা বেড়ানো, লোক দেখানো, সোশ্যাল ওয়ার্ক এসবেই ব্যস্ত থাকেন। আর একজন একরকম অনেক রাত করেই বাড়ি ফেরেন, অফিসের কাজে সারাক্ষণ ব্যস্ত রাখেন নিজেকে। এটাই তো হবার ছিল। জীবনটা যে এরকমই হবে সেটা তো দিব্যেন্দু জানতেন। সব জেনে বুঝেই তো তিনি সেদিন সেই প্রস্তাবে রাজি হয়েছিলেন। আজ সবই আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বলতে পারেন প্রয়োজনের থেকে অনেক বেশিই আছে। তবে যেটা নেই সেটা হলো শান্তি, পারস্পরিক টান, ভালোবাসা। দিনে দিনে তিনি যেন একটা মেশিনে পরিণত হয়েছেন। আর মধ্যেখান থেকে যে সব থেকে বেশি সাফার করছে সে হলো বিট্টু, মানে দিব্যেন্দু আর শর্মিষ্ঠার একমাত্র ছেলে। সারা দিন রাত ধরে কাজের লোকের কাছেই সে বড় হচ্ছে। এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছেন যে দিব্যেন্দুই হচ্ছে রমার ছোটদা। চিঠিটা দিব্যেন্দুর অফিসের ঠিকানায় আসে। সে তখন আবার মুম্বাইতে ছিল অফিসেরই কাজে। যখন সে কলকাতায় ফিরে চিঠিটা পড়ল, তখন কেটে গেছে কয়েকটা দিন। তাই আর সময় নষ্ট না করে একরকম এক জামা কাপড়েই নিজে ড্রাইভ করে বেরিয়ে গেলেন গ্রামের বাড়ির উদ্দেশ্যে। যদিও মায়ের শরীরের কথা ভেবে তার মনটা বড়ই ভারাক্রান্ত, সঙ্গে উদ্বেগও রয়েছে। পুরনো অনেক কথাই তার মনে পড়তে লাগলো, বিশেষ করে মায়ের কথা। কিভাবে মা বরাবরই তাকে একটু বেশি পক্ষপাতিত্ব করতেন। দিদি ছিল বাবার আদরের। বাবার রাগ বকুনি এসবের থেকে তাকে কিভাবে বাঁচাতো, সংসার খরচের টাকা থেকে তার হাতে যখন যেটা সম্ভব সেটা একরকম গুঁজেই দিত। মায়ের আদরের দিব্যর ওপর সংসারের যাতে কোনো রকম ঝক্কি ঝামেলা না পড়ে, সে যাতে মন দিয়ে পড়াশোনা করে একদিন মানুষের মতো মানুষ হতে পারে, সেই চেষ্টায় দিব্যেন্দুর মা প্রতিমা দেবী করে গেছেন।
নিজের সর্বস্ব দিয়ে ছেলেকে আগলে রেখেছিলেন। এমনকি সে যখন শহরে থাকতে এসেছিল তখনও তার বাবার বেশ কিছু টাকা কম পড়েছিল। মা সেই সময়ও তার একটা গলার হার বিক্রি করে বাবার হাতে টাকা তুলে দিয়েছিলেন। সব মায়েরাই হয়তো এইরকমই হন, তাই না? তবে শর্মিষ্ঠার মতন মায়েদের দেখলে জানি না কেন মনে একটি প্রশ্ন চিহ্ন জাগে। দিব্যেন্দু তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছিল, তাই তাদের গ্রামের দিকের পরিবেশ পরিস্থিতির কোনো খবরই তার কানেই আসেনি। অসিত মানে তার বন্ধুকে যে একবার ফোন করে নেবে বেরোবার আগে, সেটাও আর হয়ে ওঠেনি। অসিত তার ছোটবেলার বন্ধু, এখনো গ্রামেই থাকে, ব্যবসা করে। দিব্যেন্দু যখন ইঞ্জিনিয়ারিংয়ে 3rd ইয়ারের স্টুডেন্ট, তখন তার বাবা হঠাৎই মারা যান। একান্নবর্তী পরিবারের ছেলে তিনি। বড়লোক শ্বশুরের টাকায় বিলেত যাওয়া বা পরবর্তীতে ঘর জামাই থাকা, কোনোটাই তার জ্যাঠা বা কাকারা মেনে নেননি। তারা তো দিব্যেন্দুর সাথে ঠিক করে কথাও বলেন না। হ্যাঁ, তবে মায়ের খোঁজ খবর অসিতের কাছ থেকেই সে পায়, আর বছরে 1-8বার বাড়িতে যায় মায়ের কাছে। ওই 1-1.5 ঘন্টা মতন বসে, তারপর ফিরে আসে। সেটাও যে জ্যাঠা কাকারা খুব একটা ভালো মনে মেনে নেন ঠিক তা নয়, কিন্তু প্রতিমা দেবীর খাতিরে তারা কিছু বলেনও না। আসলে আমি যে সময়ের কথা আপনাদের বলছি সেটা হলো 90-এর দশকের গোড়ার দিক। সেই সময় এই ব্যাপারগুলো মানুষের খুব একটা গা সওয়া ছিল না। তার উপর দিব্যেন্দু গ্রামের একটি রক্ষণশীল পরিবারের সন্তান ছিলেন, যেখানে আত্মমর্যাদা বোধই সব থেকে আগে। ভোরের দিকে হঠাৎ করেই হরপা বান এসে সব তছনছ করে দিয়েছে। এই এলাকায় এটি প্রায়শই হয়ে থাকে। সদর পেরোলেই নদী, আর তারপরেই দিব্যেন্দুর গ্রাম। তার সেদিন সদরে পৌঁছতে প্রায় সন্ধে লেগে গিয়েছিল। সেখানে গিয়েই তো সে সব শুনল। আচ্ছা, সমস্যা, মায়ের শরীরের অবস্থা একদমই ভালো না, এমনিতেই কয়েকদিন কেটে গেছে। সে যে কি করবে, কিভাবে গ্রামে যাবে, কিছুই বুঝে উঠতে পারল না। এদিকে আবার প্রতিমা দেবীর শরীরের অবনতি হওয়ায় তাকে সকালেই বাড়ির লোকেরা সদর হাসপাতালে নিয়ে আসবে ভেবেছিল। কিন্তু যা অবস্থা, শেষমেশ দিব্যেন্দু নদীর কাছাকাছি গেল দেখতে যে যদি কিছু ব্যবস্থা করা যায়। নদীর সে কি ভয়ঙ্কর রূপ, জল হু হু করে বেরিয়েই চলেছে। উদ্বিগ্ন চিত্তে অপেক্ষা করা ছাড়া তার কাছে আর কোনো রাস্তাই খোলা নেই। এক এক সময় সত্যি মানুষও যে কতটা অসহায় হয়ে যায়, অথচ ঈশ্বরের এই সবচাইতে উৎকৃষ্ট সৃষ্টি, তাকে প্রকৃতির কাছে কিন্তু হার মানতেই হয়। রাত তখন 12টা, 12:30 হবে। নদীর জল অল্প অল্প করে নামতে শুরু করেছে। 2-3টে ডিঙি নৌকো হ্যাচাক জ্বালিয়ে নদী পার করবে সেরকমটাই মনে হচ্ছে। আসলে যারা আটকে পড়েছে তাদের খাবার দিতে যাবে তারা। দিব্যেন্দু আর ধৈর্য ধরতে পারল না। সে গাড়িটাকে একটা জায়গায় রেখে ওই ডিঙিগুলোর মধ্যে একটির লোকের সাথে কথাবার্তা বলে বুঝিয়ে সুঝিয়ে একরকম প্রায় কাকুতি মিনতি করেই তাকে বোঝালো যে না গেলেই নয়, তার মায়ের অবস্থা খুব খারাপ, তাকে যেভাবেই হোক যেতে হবে। যদিও ডিঙির লোকেরা তাকে বারবার বোঝালো যে এতে প্রাণের ঝুঁকি আছে, কিন্তু অনেকটাই। জলের যা বেগ, তাতে যে কোনো সময় ডিঙি উল্টে যেতে পারে। কিন্তু একজন অসহায় নিরুপায় ছেলে তার মাকে শেষবারের মতন একবার দেখবে বলে প্রাণের ঝুঁকিও যে নিতে প্রস্তুত। কে কে ওখানে? দিব্য, আমার দিব্য, এসেছিস তুই বাবা? রমা, দেখ কে এসেছে। কই জেঠিমা, কেউ তো নেই। কোথায় ছোটদা? ওই তো ওই তো ওই তো দরজার কাছটিতে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন বাবা? আমার কাছে আয়,
আয়, কতদিন পর তুই এলি। পরের দিন প্রতিমা দেবীর শেষ কৃত্য সম্পন্ন হতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল, আর দিব্যেন্দুর ডেড বডি খুঁজে পেতে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছিল। নদীর জল অনেকটাই নেমে গেছে এখন, আকাশের অবস্থাও অনেকটাই ভালো। তবে ঘটনা যেটি ঘটল সেটি বড়ই বেদনাদায়ক। তবে তারই মধ্যে ভালো হয়তো এইটুকু যে সন্তানকে জানতে হলো না মায়ের মৃত্যুর কথা, আর এক মাকেও পেতে হলো না তার সন্তানের মৃত্যু সংবাদ।